আচ্ছা, ঠিক আছে। তো ওইখান থেকে আমরা আসলে শুরু করে দেই। তো যেটা বলতেছিলাম যে আমাদের মুদ্রা কথা হইলো গিয়া যে আহ, তোমার হচ্ছে যে পরিমাণ ভরটা ছিল, যেটা আমরা বলতেছিলাম যে একটা হাইয়েস্ট ক্যাপাসিটি আছে দ্রাবকের। তো ধরে নাও যে সেটা 30 ডিগ্রি সেলসিয়াসে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে 105 গ্রাম। এবং আমাদের 10 ডিগ্রি সেলসিয়াসের যে ক্যাপাসিটিটা সেটা হচ্ছে কিনা 59.5 গ্রাম। এখন তুমি আমারে বলো, দ্রবণে কিন্তু ছিল 105, কিন্তু আমার ক্যাপাসিটি হচ্ছে 59.5 গ্রাম। তাহলে বাকিটুকু তলানি পড়বো না? তাসিন বলো তো দেখি ভাইয়া। জি, যেটা এক্সট্রা থাকবে ওটা তলানিতে পড়ে যাবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা এই টাইপের ম্যাথ গুলাতে যে কাজটা করব, দুইটা আলাদা আলাদা টেম্পারেচারে ম্যাথ সলভ করব। যে টেম্পারেচারটা ইনিশিয়ালি দেওয়া থাকবে ওটার জন্য প্রথমে M1 বের করব, তারপরে হচ্ছে যে টেম্পারেচারটা ফাইনালি দেওয়া থাকবে ওইটার জন্য M2 বের করবো, দেন দুইটা বিয়োগ করে দিব। ক্লিয়ার আই গেস অসিত? বাকিরা সবাই ক্লিয়ার নিশ্চয়ই? ক্লিয়ার নিশ্চয় পিকচারে, হ্যাঁ? ভাইয়া লাস্ট পার্টটা একবার রিক্যাপ দিয়ে দেন। আচ্ছা, খেয়াল করে দেখো, মানে লাস্ট অংশটা আরেকবার আমি একটু বলি। দেখো, যেটা বললাম যে তোমার কাছে দুইটা টেম্পারেচার আছে, একটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং আরেকটা হচ্ছে ভাইয়া 10 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াসের এবং 10 ডিগ্রি সেলসিয়াসে দুইটাতেই হচ্ছে তোমার আছে কি বলে, এস এর মান দেওয়া আছে। এবং যেটা হচ্ছে বিষয় সেটা হলো গিয়ে যে তোমাকে যে পরিমাণ মানে 70 গ্রাম পানি দিয়ে দিছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে 70 গ্রাম পানিতে দিছে এটা তো আর দ্রবণ না, এটা হচ্ছে দ্রাবক। তাই আমাকে নতুন করে কিন্তু দ্রাবকের জন্য কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না। আমি দুই ক্ষেত্রেই দ্রাবকের পরিমাণটা 70 গ্রাম ধরেই ম্যাথ সলভ করে ফেলতে পারতেছি। বুঝতে পেরেছো? এবং সেইটা করে আমি দুই ক্ষেত্রেই M1 এবং M2 বের করছি। দেন আমার দেখতে হবে কতটুকু কমে গেছে, সেটুকুতে অদক্ষিপ্ত বা তলানি পড়বে। ঠিক বলছি কিনা ওয়াসিফ, বলো? বুঝছি ভাইয়া। ওকে। আর আগের মানে ক্ষেত্রে এখানে কি লাগতো, মানে প্রয়োজন ছিল আগের ক্ষেত্রে, আর এখন হচ্ছে প্রয়োজন না, এখন হচ্ছে এটা তলানি পড়বে। টেন হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াসে কি মানে মানে সব উদ্দীপক, হ্যাঁ, এম মাইনাস দরকার ছিল? উদ্দীপকে দেওয়া আছে। ঠিক আছে তাহমিদ, মানে তুমি যেটা বললা, তাহমিদ যেটা বললা যে এম এর মানটা উদ্দীপকে দেওয়া আছে, বুঝতে পেরেছো? মানে M-M এর মানটাই উদ্দীপকে দেওয়া আছে। ঠিক আছে? ক্লিয়ার এভরিওয়ান? আই থিংক ক্লিয়ার সবাই। আচ্ছা, এইবার একটু দেখো। 59.5 করার জন্য দরকার ছিল, মানে কি ওইটাতে ওই বললা? 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে কিছু শুনি নাই। 59.5 গ্রামটা তো টেন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তো 59.5 গ্রাম মানে সম্পৃক্ত হবে, কিন্তু হ্যাঁ, মানে সেটা তো 105 গ্রাম। 10 ডিগ্রি সেলসিয়াসে যদি কোনো দ্রবণকে সম্পৃক্ত হতে হয় তাহলে এই যে 59.5 গ্রাম দ্রবণ দ্রব লাগবে, লবণ লাগবে। বাট সাপ্লাই দেওয়া হয়েছে 105। বুঝতে পেরেছো? জি। ক্লিয়ার তাসিন? আচ্ছা, সেম ম্যাথটাও নিচের ম্যাথটাও একই রকম ভাবে দেখো, খেয়াল করে দেখো। তোমাকে দুইটা টেম্পারেচার আগের মতোই দিয়ে দিছে, 70 আর 50, এবং দুইটার ক্ষেত্রেই তোমার দ্রাব্যতা দিয়ে দিছে। আই রিপিট, দ্রাব্যতা গুলো যদি গ্রাম পার লিটারে দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। আমি ধরে নিই এখানে দ্রাব্যতা গুলো তোমার হচ্ছে কি বলে, সরি, 10 দিয়ে গুণ করতে হবে না, 10 দিয়ে ভাগ করতে হবে। আমি এতক্ষণ ধরে ভুল বলতেছিলাম। 10 দিয়ে গুণ করতে হবে না, 10 দিয়ে ভাগ করতে হবে। আমি একটু এতক্ষণ ধরে ভুল ভুল বলতেছিলাম। 100 গ্রাম, স্ক্রিন নাই বলতে স্ক্রিন তো আছে, তোমার হয়তো বা একটু প্রবলেম হচ্ছে। মানে ঐকিক নিয়ম, কি 1000, 1000-এর জন্য যদি হচ্ছে তোমার 1 লাগে, তাহলে 100-র জন্য কত লাগবে? লাইক এটা হচ্ছে তোমার ভাগ করতে হবে 10 দিয়ে, আমি কিন্তু গুণ বলছি, ঠিক আছে? মানে গ্রাম পার লিটারে যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে তাহলে ওইখান থেকে মানে গ্রাম পার 100 গ্রাম পানিতে যাইতে হলে তোমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। আই এম পার্ডন মি, আমাকে হচ্ছে এটা 10 দিয়ে গুণ করার কথা বলছিলাম। ঠিক আছে? যেমন ধরো এখানে তখন যদি কনফিউজ হয়েছিলাম এটার জন্য একটু। কি বললা? তখন এটার জন্য একটু কনফিউজ হয়েছিলাম। সরি সরি ভাইয়া, আমি আসলে কেয়ারলেস ছিলাম। তো যেটা বলতেছিলাম যে 600 যদি এস এর মান দেওয়া থাকে তাহলে দেখো তোমার এখান থেকে, মানে এটা যদি গ্রাম পার লিটারে দেওয়া থাকে তাহলে এখান থেকে হচ্ছে গ্রাম পার পানিতে নিয়ে যাওয়ার জন্য 10 দিয়ে তোমাকে ভাগ করে দিতে হবে। এইটা হচ্ছে বিষয়। এখন দেখো, খেয়াল করে দেখো, তাহলে দুইটা টেম্পারেচার আলাদা আলাদা দেওয়া আছে এবং এখানে তোমাকে কিন্তু বলে দিছে 70 গ্রাম আগে দেওয়া আছে এবং 70 গ্রামে 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ। আই রিপিট, আগেরটা একটার মধ্যে পার্থক্য বুঝছো? সম্পৃক্ত দ্রবণ মানে আগেরটাই দেওয়া ছিল হচ্ছে মানে দ্রাবক বা পানি দেওয়া ছিল, আর এখন দেওয়া আছে সম্পৃক্ত দ্রবণ। এখন খেয়াল করে দেখো, এই যে আমাদের 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, সেটাকে আমার 50 ডিগ্রি সেলসিয়াসে শীতল করা লাগছে, তার জন্য আমার লবণ কতটুকু লাগবে? সেম প্রসেসের ম্যাথ না বলা পান? এটাকে আমার বুঝাইতে হবে? একটু দেখো, তোমরা 1 মিনিট দেখো। সেম প্রসেসের ম্যাথ না, বলো ভাই।
আমি ঠিক বলছি কিনা বলো, সেম প্রসেসের অঙ্ক কিনা বলো। জি ভাইয়া। হুম। ওই যে এই ম্যাথ, গত ম্যাথের আগের যে অঙ্কটা করলাম ওটার মতোই, তো এটা একটু নোটটা দেখে নিও, ড্রাইভে আমাদের নোটটা দেওয়া আছে, ঠিক আছে। এবার আসি চলো, আমাদের নেক্সট যে অঙ্কটা বলছে 30°C তাপমাত্রায় 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে তুমি যদি বাষ্পীভূত করো, আই রিপিট, অসম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে কিন্তু এটা কিন্তু সম্পৃক্ত দ্রবণ না, তো তুমি যদি বাষ্পীভূত করো তুমি 5 গ্রাম দ্রব পাবা। তাহলে তুমি আমাকে বলো তাসিন, এখানে আসলে পানি কতটুকু ছিল? 25 20 গ্রাম গ্রাম। সম্পৃক্ত, 20 গ্রাম পানি ছিল। তাহলে 25 গ্রামে যদি 20 গ্রাম পানি থাকে তাহলে 100 গ্রামে কতটুকু পানি থাকবে? বলো বলো, 100 গ্রামে পানি থাকবে কতটুকু? 25 গ্রামে যদি 20 গ্রাম পানি থাকে, 100 গ্রামে পানি থাকবে কতটুকু? 80 গ্রাম, ঠিক আছে। কামিত, হ্যাঁ, তো আমি বুঝছে 80 গ্রাম পানি থাকবে, ঠিক আছে। এই যে দেখো দ্রাবকের পরিমাণটা আমরা 80 গ্রাম বের করে ফেলছি। তাহলে দ্রাবক তুমি জানো, দ্রব তুমি বের করতে পারবা না, এস এর মান দেওয়া আছে প্রশ্নে। দ্রাবক জানো, দ্রব বের করতে পারবা না, এস এর মান দেওয়া আছে। সূত্রই তো দ্রব বাই দ্রাবক ইন্টু 100, তাই না? সূত্রই কি? দ্রব বাই দ্রাবক ইন্টু 100, ঠিক বলছি কিনা বলো? ঠিক আছে তো? সবাই ঠিক আছে তো নিশ্চয়, নাকি ভাইয়া? তাহলে ভাই এখানে যে দ্রব্য জি ভাইয়া। দ্রব 20 গ্রাম 20 গ্রাম দ্রব্য 20 গ্রাম দ্রব, হ্যাঁ এখানে 20 গ্রাম দ্রব থাকবে আর কি, মানে 80 গ্রাম দ্রাবক হলে 20 গ্রাম দ্রব থাকবে না, এটাই তো বের করছি। দেখো এই যে ক্যালকুলেট করে, 25 এর জন্য 5 গ্রাম থাকবে, কারণ আমার 100 গ্রাম নিয়ে কাজ করতে বলছে তো। তাহলে 25 এর জন্য 5 গ্রাম, তাহলে 100 এর জন্য কত গ্রাম দ্রব থাকবে বলো? 20 গ্রাম। তাহলে 20 গ্রাম যদি দ্রব থাকে, দ্রাবক কতটুকু থাকবে? 100 মাইনাস 20। আমি কি বুঝাইতে পারছি হাসিবুল? আমি কি বুঝাইতে জি পারছি? ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। এর নর্মালটা সম্পৃক্ত তো কত লাগবে সেটা আমি বের করা লাগবে। হ্যাঁ, এখন তাহলে তুমি এম বের করবা, দ্রব্য বের করবা, আর ছিল তো 20 গ্রাম, তাহলে আমার মানে এক্সট্রা কতটুকু লাগবে সেটা বের করে নিতে হবে। বাকিরা সবাই বুঝছো না? মানে 20 গ্রাম ছিল, মানে আগের থেকেই ছিল দ্রবে, বাট আমার তো আসলে এটা সম্পৃক্ত ছিল না, মানে তাহসিনের যে প্রশ্নটা ভাই, সম্পৃক্ত তো ছিল না। তাহলে কি করতে হবে বলো, মানে আমাকে অ্যাকচুয়ালি জানতে হবে যে কতটুকু দ্রব্য আসলে আমার লাগবে এস যখন 40। তো আমি ক্যালকুলেট করে দেখলাম আমার আসলে লাগবে 32 গ্রাম, বাট আমাকে সাপ্লাই দেওয়া হয়েছে 20 গ্রাম, তাহলে আমার লাগবে কতটুকু আরো 100 গ্রামের জন্য? বুঝতে পেরেছো তাসিন? জি ভাইয়া। হ্যাঁ, মানে তোমার সাপ্লাই দেওয়া হয়েছে 20 গ্রাম, তোমার লাগবে 32 গ্রাম, তোমার বাইর করতে হবে কত এক্সট্রা লাগবে, কত 100 গ্রাম দ্রবণের জন্য, সেটা তো এই ম্যাথটাই চাইছে। নেক্সট যে অঙ্কটা তোমাকে বলছে যে 35°C তাপমাত্রায় কোন লবণের সেম দ্রাব্যতা দেওয়া আছে, প্রত্যেকটা ম্যাথ একই রকম, এবং এই দ্রবণের 50 গ্রাম অবশ্যই সম্পৃক্ত, হ্যাঁ, এই সম্পৃক্ত দ্রবণের 50 গ্রামের সাথে তুমি যদি আরো 50 গ্রাম পানি মিশাও, এবং তাইলে কি হবে বলো তো দেখি। মানে 50 গ্রাম ছিল সম্পৃক্ত, তুমি আরো 50 গ্রাম পানি মিশাইলে, তাহলে কাহিনীটা কি করতে দেখি বলো তো। অসম্পৃক্ত হয়ে যাবে না? হ্যাঁ, অসম্পৃক্ত হয়ে যাবে। এখন তোমাকে বলছে যে এই দ্রবণে তাহলে লবণটির শতকরা পরিমাণ নির্ণয় করো, তোমাকে তাহলে ক্যালকুলেট করে আগে বের করতে হবে যে এই দ্রবণে লবণ কতটুকু আছে, এটা বের করতে হবে না বলো তাসিন? তুমি কি মানে, তোমাকে এটা তো বের করতে হবে যে দ্রবণে আসলে লবণ কতটুকু আছে, ঠিক বলছি কিনা বলো ভাইয়া? হ্যাঁ, মানে দ্রাব্যতা তো এক্সিস্ট করে কনসেপ্টটা মানে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে শুধুমাত্র। শুধুমাত্র, হ্যাঁ, এটা আমি ক্লাসের শুরুতেই বলে নিছি যে দ্রাব্যতা এক্সিস্ট করে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? এখানে তো তাহলে তখন তো এটা, হ্যালো? এখন তো ভাই এটা তাহলে অসম্পৃক্ত হয়ে যাবে যখন আমি পানিটা অ্যাড করলাম আর একটু তখন। হ্যাঁ হ্যাঁ, তখন অসম্পৃক্ত হয়ে গেল। কিন্তু আমার লবণ কি এক্সট্রা তুমি মিশাইছিলা? মিশাই নাও, কিন্তু মিশাও নেই কিন্তু। তাই কি করছো ভাইয়া বলো, তুমি হচ্ছে লবণটার শতকরা পরিমাণটা তোমাকে হচ্ছে বের করতে বলছে প্রশ্ন। এখন তুমি কি ম্যাথটা কি 50 গ্রাম ধরে কাজ করবা নাকি 100 গ্রাম পানি ধরে কাজ করবা? মানে ম্যাথটা কত কত গ্রাম ধরে কাজ করবা, 50 গ্রাম দ্রবণ ধরে কাজ করবা নাকি মানে আরো 50 গ্রাম পানি যে মিশাইলা সেটা ধরে কাজ করবা? 50 সম্পৃক্ত ছিল বলতে দ্রাব্যতা হ্যাঁ, এক্সিস্ট। তখন সম্পৃক্ত ছিল ওইটা দিয়ে কাজ করতে হবে, নতুন যে পানি মিশাইছো ওইটা আমার পরে হিসাব করতে হবে, ওইটা দিয়ে তুমি দ্রব্য বের করতে পারবা না, বিকজ সম্পৃক্ত দ্রবণ ছাড়া আমার কোনো ম্যাথই হবে না। তাই দেখো আমি কিন্তু এখানে দ্রাবক সমান সমান লিখছি 50 মাইনাস এম, আমি কিন্তু 100 মাইনাস এম লিখি নাই,
বিকজ 100 কিন্তু চাইলে কিন্তু 100 মাইনাস এম লিখতে পারতাম, কিন্তু আমি কিন্তু 100 মাইনাস এম লিখিনি, আমি লিখছি 50 মাইনাস এম, কারণ আমার 50 হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। আমার ওই 50 নতুন করে যে মিশাইছি দ্যাট ডাজন্ট মাই কনসার্ন। আমি কি তোমাদের বুঝাইতে পারছি পিকচারে আমার? বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন ক্যালকুলেট করে তুমি এম এর মান বের করে দেখলা যে এই দ্রবণটাতে লবণ আছে হচ্ছে 10 গ্রাম। তাহলে দেখো টোটাল আমার দ্রবণ ছিল হচ্ছে 50 গ্রাম আর আমার লবণ ছিল হচ্ছে 10 গ্রাম, তাহলে টোটাল তখন দ্রাবক কতটুকু ছিল? 40 গ্রাম ছিল। আরো তুমি 50 গ্রাম মিশাইলা, তাহলে এখন দ্রাবক কতটুকু হয়েছে? 90 গ্রাম। ঠিক আছে, এটা মনে রেখো। এখন কতটুকু দ্রাবক হয়েছে ভাইয়া বলো? 90 গ্রাম। ঠিক আছে, বুঝাইতে পারছি? মানে আগে ছিল 50 গ্রাম, আরো 50 গ্রাম মিশাইছো, এই টোটাল 100 গ্রামের মধ্যে 10 গ্রাম হচ্ছে লবণ, তাহলে 90 গ্রাম কি হবে? পানি হবে না? কেউ একজন উত্তর দাও। জি ভাইয়া। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে তোমাকে আসলে শতকরা পরিমাণটা কিসে বের করতে বলছে, দ্রাবকে নাকি দ্রবণে? বলো তো দেখি। তোমাকে আসলে শতকরা পরিমাণটা কিসে বের করতে বলছে, দ্রাবকে নাকি দ্রবণে? দ্রবণে। দ্রাবকে। তাহলে তুমি কি 90 দিয়ে ভাগ করবা নাকি 100 দিয়ে ভাগ করবা? দ্রবণ কতটুকু? 100 দিয়ে। 100 দিয়ে, কারণ দ্রবণ হচ্ছে 100। তাই দেখো তুমি লবণকে 100 গ্রাম দ্রবণ দিয়ে ভাগ করে 100% দিয়ে গুণ করে দিচ্ছ, বিকজ অফ তোমাকে শতকরা পরিমাণ বের করতে বলছে, এবং অ্যান্সারটা আসবে 10%। এন্ড এই যে অঙ্কগুলো তোমাকে আমি দেখাইলাম, এই ম্যাথ গুলোই বেসিক্যালি হচ্ছে দ্রাব্যতার অঙ্ক। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? ক্লিয়ার আই গেস? মাথায় ঢুকছে জি সবার? ভাইয়া। দ্রাব্যতার কনসেপ্টস গুলো ক্লিয়ার? জি ভাইয়া। দ্রাব্যতায় কি ম্যাথ আসবে আমি তোমাকে জাস্ট সিম্পলি বলে দিই। দ্রাব্যতা আমি জাস্ট দ্রাব্যতার একটা সেগমেন্ট বলতেছি, এছাড়াও আরো অনেক ম্যাথ আছে, আমরা সামনে আরো করব। আমি জাস্ট দ্রাব্যতার প্রথম পার্টটা বলতেছি। এটা জাস্ট গ্রাম পার 100 গ্রাম পানির যে রিলেটেড যে ম্যাথস গুলো, সেগুলো কেমনে করতে হবে? একটাই সূত্র, S is equals to দ্রব্য বাই দ্রাবক ইন্টু 100%, এন্ড দ্রাব্যতা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য হবে, অন্য কোনো যৌগের জন্য বা অন্য কোনো দ্রবণের জন্য দ্রাব্যতা প্রযোজ্য হবে না। এবং এই রিলেটেড আমরা অনেকগুলো ম্যাথ আজকে দেখাইলাম। তুমি ইনশাল্লাহ এগুলা যদি আমার ড্রাইভে যাও তাহলে তুমি দেখতে পারবে এই ম্যাথস গুলো আছে। এছাড়াও আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে দ্রাব্যতার নির্ভরশীলতা। এগুলো আমি পড়বো না, জাস্ট তোমাদের জানাই দিচ্ছি আর কি। এগুলা আসলে আমাদের আছে, এগুলো রিডিং করতে হবে তোমাদের। যে টেম্পারেচারের ডিপেন্ডেন্সি, তারপরে চাপের ডিপেন্ডেন্সি, এখানে সিম্পল সিম্পল কয়েকটা ম্যাথ আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। তারপরে দ্রব্য দ্রাবকের প্রকৃতি, হাইড্রেশন এনার্জি, ল্যাটিস এনার্জি, এগুলো আশা করি তোমাদের পড়াইতে হবে না, নাকি পড়াইতে হবে কোনটা? মানে এগুলা তো রিডিং করলেই বুঝবা আর কি। এগুলো কি পড়াইতে হবে? তাসিন বা ওয়াসিদ বা এনিওয়ান, এগুলা কি পড়াইতে হবে? মানে এগুলা তো তোমরা রিডিং করলেই বুঝবা না, লাইক রিডিং মানে করে দেখবো, না বুঝলে বলবো। কি বললা ভাইয়া ফাইজুল? রিডিং করে দেখবো ভাই, না বুঝলে তখন বলবো। আচ্ছা, আমাকে বললো তুমি রিডিং করে দেখো যে মানে এতে বোঝাই যায় যে টেম্পারেচার কমাইলে দ্রাব্যতা কমবে, টেম্পারেচার বাড়াইলে দ্রাব্যতা বাড়বে, এগুলো একটু দেখো রিডিং করে। হ্যাঁ, এছাড়াও বই আছে, বইটাও একটু রিডিং করে। এগুলো রিডিং মানে দ্রাব্যতার ডিপেন্ডেন্সিস আর কি। তো এখন আমরা যে টপিকটায় চলে যাব সেটা হচ্ছে গিয়ে আমাদের দ্রাব্যতা গুণফল। বুঝতে পেরেছো? এখন আমরা যে টপিকটায় চলে যাব সেটা হচ্ছে গিয়ে দ্রাব্যতার গুণফল, যেটা কিনা মোস্টলি ইম্পর্টেন্ট টপিক এবং পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। তবে এই দ্রাব্যতা গুণফল পড়ার জন্য আমাদের দ্রাব্যতার আর এক রিলেশন শিখতে হবে। ঠিক আছে, দ্রাব্যতা গুণফল করার জন্য আমাদের দ্রাব্যতার আরো একটা ডেফিনেশন শিখতে হবে। এখন চিন্তা করে দেখো তো ওয়াসিফ, আমি একটু আগে দ্রাব্যতার একটা এককের কথা বলছিলাম না, গ্রাম পার লিটার, বলছিলাম কিনা জি ওয়াসিফ? ভাইয়া। বলো ভাই। জি ভাই বলছিলাম। এখন এই যে গ্রাম জি। পার লিটার, এই গ্রাম পার লিটারকে তুমি যদি পদার্থের আণবিক ভর দিয়ে ভাগ করে দাও, ধরে নাও ডাব্লিউ গ্রাম পার লিটার আছে, তাকে যদি পদার্থের আণবিক ভর দিয়ে ভাগ করে দাও, বা যে দ্রব্যটা ইউজ করছো তুমি ওই দ্রব্যের আণবিক ভর দিয়ে ভাগ করে দাও, তাহলে কি আর এককটা গ্রাম পার লিটারে থাকবে না মোল পার লিটারে কনভার্ট হয়ে যাবে? বলো তো ভাই। আমার কথাটা বুঝতে পেরেছো? গ্রাম পার লিটার তো থাকবে না। তখন এটা মোল পার লিটারে কনভার্ট হয়ে যাবে না? জি। তখন সেটা হয়ে যাবে হচ্ছে এন মোল পার লিটার, হুইচ মিনস যে আমার কিন্তু দ্রাব্যতার আরেকটা একক মোল
পার লিটার, অর্থাৎ যাহাই আসলে ঘনমাত্রা তাহাই আসলে দ্রাব্যতা, শুধুমাত্র কোন ক্ষেত্রে? সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। যদি তোমাকে বলে দেয় দ্রবণটা সম্পৃক্ত, এর মানে তোমাকে বুঝতে হবে যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা যা, তার দ্রাব্যতা আসলে তাই। কথাটা বুঝতে পেরেছি? জি ভাইয়া। কারণ গ্রাম পার লিটারকে যদি তুমি আণবিক ভর দিয়ে ভাগ করো তাহলে তো মোল পার লিটার পেয়ে গেল, আর মোল পার লিটার তো ঘনমাত্রার একক ভাই। তার মানে দ্রাব্যতার একক ঘনমাত্রা হতে পারে, মানে মোল পার লিটারও হতে পারে, দ্রাব্যতার একক গ্রাম পার লিটারও হতে পারে, দ্রাব্যতার একক গ্রাম পার 100 গ্রাম পানিও হইতে পারে। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তুমি যখন নর্মাল দ্রাব্যতার ম্যাথ গুলো আসবে, যে উপরের ম্যাথ গুলো, ওগুলাতে গ্রাম পার 100 গ্রাম পানি ধরে কাজ করবা। আর দ্রাব্যতা গুণফলের যখন সেগমেন্টে চলে যাবো আমরা, তখন আমাদের মোল পার লিটারে কাজ করতে হবে, ঠিক আছে? দ্রাব্যতার গুণফলে চলে গেলে আমাদের কি দিয়ে কাজ করতে হবে তাসিন? মোল বলো পার তো ভাই, লিটারে। দ্রাব্যতা মোল পার লিটার। যেমন দেখো একটা ম্যাথ আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো। হ্যাঁ, 50 ml 500 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা, সেটা যদি আমি চাই। সম্পৃক্ত দ্রবণ, অবশ্যই এটা একটা সম্পৃক্ত দ্রবণ, ধরে বলে দিচ্ছে প্রশ্ন। তাহলে দেখো কেমনে বের করবো, ওই যে অবশ্যই এস এর মান বের করা যে কথা, আমার দ্রাব্যতা বের করা একই কথা। এস এর মান বের হয়েছে 1 মোল পার লিটার। এখন ওয়াসিফ, তুমি কি এইখান থেকে গ্রাম পার 100 গ্রাম পানিতে যাইতে পারবে না? বলো, পারবা পারবা কিনা বলো। পারা যাবে না, বলো ভাই। মূলকে আগে গ্রামে নিয়ে যাবা, মূলকে আগে কিসে নিয়ে যাবা বলো তো তাসিন? আগে আগে গ্রাম পার লিটার কনভার্ট করে তারপর সেটা থেকে তারপরে 10 হ্যাঁ দিয়ে ভাগ করলেই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা লিটারে কনভার্ট করবা, দেন তাকে 10 দিয়ে ভাগ করলেই মানে গ্রাম পার 100 গ্রামে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ বুঝতে পেরেছো নিশ্চয়ই। ইয়া এটা বলবেন না, ইয়ার কনভার্সন বলবেন, কনভার্সন যেটা গ্রাম পার লিটার আচ্ছা, থেকে মোল এটা। দেখো প্রথমে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে যাইতে হলে কি করতে হবে? আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে তাহসিন? এটুকু তো শিওর যে গ্রাম পার থেকে, জি। গ্রাম থেকে মোলে যাইতে হলে আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়, এটুকু তো শিওর নাকি? না, এটুকু ছিল জি। শিওর তো নাকি? হ্যাঁ। এখন দেখো, এখন দেখো পিচ্চিরা, যে 1 মোল পার লিটার, মোল পার লিটারে দেওয়া আছে, সেখান থেকে গ্রাম পার লিটারে যাবা কেন বলো? আণবিক ভর দিয়ে গুণ করে। ঠিক বলছি কিনা বলো? মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে কেমনে যাবে বলো হ্যাঁ। ভাইয়া? আণবিক ভর দিয়ে গুণ করে। এখন গ্রাম পার লিটার থেকে তুমি গ্রাম পার 100 গ্রামে কেমনে যাবে বলো? মানে 1000 গ্রাম থেকে 100 গ্রামে যেতে চাও, 10 দিয়ে ভাগ করবে না তাহলে? জি 10 দিয়ে কি করবা? ভাগ করবা। অর্থাৎ আমি যদি একটু ট্রানজিশন গুলো তোমাদের দেখাই, যে ধরে নাও তোমাকে এক্স মোল পার লিটার দেওয়া আছে, তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এক্স এর সাথে এম গুণ দিয়ে গ্রাম পার লিটারে নিতে হবে। তারপরে সেখান থেকে এক্স এর সাথে এম কে এটারে 10 দিয়ে ভাগ করে গ্রাম পার 100 গ্রাম পানিতে নিতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? প্রসেসটা বুঝছো? সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এভাবে করে তুমি কিন্তু ইচ্ছা করলেই যে কোনো এককে গ্রাম, হ্যালো, বুঝিনি। আরেকবার ভাইয়া। আচ্ছা, মানে এই যে দেখো এক্স মোল পার লিটার আছে, মোল পার লিটার থেকে গ্রামে যেতে চাও, তাহলে তোমার আণবিক ভর দিয়ে গুণ করতে হবে না? মোল থেকে গ্রামে তুমি কেমনে যাবা বলো? জি ভাই জি। বুঝতে পেরেছো কথা? মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে কেমনে যাবা? গুণ দিতে হবে, মানে আণবিক ভর দিয়ে গুণ দিতে হবে কিনা বল? বুঝতে পেরেছো জিনিসটা? হ্যাঁ। ভাইয়া বুঝছি। আচ্ছা, তারপরে ওইটাকে 10 দিয়ে ভাগ করে মেইনলি হচ্ছে গ্রাম পার 100 গ্রাম পানিতে যেতে হবে, একটু আগে যেটা বললাম আর কি। তো যাই হোক, এটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে এই সেগমেন্টে আমরা দ্রাব্যতা গুণফলের এই সেগমেন্টটাতে মেইনলি যে কাজটা, মানে যে এককে ম্যাথ গুলো সলভ করব, সেটা হচ্ছে মোল পার লিটারের ম্যাথ গুলো সলভ করব, ঠিক আছে? অর্থাৎ দ্রাব্যতা গুণফলের এই পার্টটাতে আমরা মেইনলি মানে যেভাবে ম্যাথ গুলো সলভ করবো সেটা হচ্ছে মোল পার লিটার। এখন তাসিন ভাইয়া, দ্রাব্যতা গুণফল জিনিসটা আসলে কি বলছে এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? খেয়াল করে দেখো আরিসা, তোমাকে বলছে যে ভাইয়া টেম্পারেচার ফিক্স থাকতে হবে, এটা দ্রাব্যতাতেও ছিল, এটা অবশ্যই আমার দ্রাব্যতা গুণফল বা কেএসপি যেটাকে বলা হয়, সলিবিলিটি প্রোডাক্ট যেটাকে আমরা বলি, সেটাতেও আসলে ফিক্স থাকতে হবে, ঠিক আছে? মানে তোমার কি বলে এটারে, আরে দ্রাব্যতাতেও ফিক্স থাকতে হবে, দ্রাব্যতা গুণফলেও ফিক্স থাকতে হবে। এখন টেম্পারেচার ফিক্সড, তারপরে তোমাকে বলছে যে লবণটা হইতে হবে স্বল্প দ্রবণীয় লবণ, অর্থাৎ এই লবণটা দ্রবণে পূর্ণ মাত্রায় বিয়োজিত হতে পারবে না, এই লবণটা দ্রবণে পূর্ণ মাত্রায় বিয়োজিত হতে পারবে না।
স্বল্প দ্রবণীয় লবণ হবে বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণ হবে, ঠিক আছে? লবণটা কেমন টাইপের লবণ হবে তাহসিন? স্বল্প দ্রবণীয়। বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মনে থাকবে? তাহলে আমি যদি ফুল দ্রবণীয় তাহলে কি হইতো? কি বললা ভাইয়া? ফুল দ্রবণীয় হইলে আসলে তাহলে তো সে গুলেই গেল, মানে তার আর দ্রাব্যতা গুণফল আসলে আমরা বের করতে পারবো না, মানে তার তো আর ফিক্সড ভ্যালু থাকলো না, সে তো পুরাটাই গলে গেল, বুঝতে পারছো? তার তো নির্দিষ্ট ক্যাপাসিটির কিছু থাকলো না, তাহলে বুঝো নাই? দ্রাবকের তো আর এটা তো ক্যাপাসিটি। খালি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে প্রযোজ্য খালি, সেটা স্বল্প হ্যাঁ হ্যাঁ, দ্রবণীয়, মানে এটা একবার যা সেইটাই, হ্যাঁ, গুড, বুঝতে পেরেছো। এখন দেখো, দ্রবণটা হইতে হবে সম্পৃক্ত দ্রবণ, এইটুকু বুঝে গেছি। দ্রব হইতে হবে কয় মোল? 1 মোল। দ্রব কয় মোল হইতে হবে ভাইয়া বলো দেখি? 1 মোল দ্রব হইতে হবে, এইটুকু ক্লিয়ার? দ্রব কয় মোল নিব বলো তো ভাইয়া? 1 মোল দ্রব নিব, এবং ওই 1 মোল দ্রব থেকে যে আয়ন গুলো উৎপন্ন হবে, সেই আয়ন গুলোকে আমি যদি যথাযথ ঘাতে উন্নীত করে ঘনমাত্রার গুণ করি, ঘনমাত্রা গুলোর গুণ করে দেই, তাইলে যে গুণফলটা আমি পাবো সেটাকেই মেনলি বলবো হচ্ছে আমরা দ্রাব্যতা গুণফল। এন্ড আমি যদি ছোট্ট করে জিনিসটাকে বুঝাই, যে দ্রাব্যতা গুণফল মানে আসলে হচ্ছে গিয়ে যৌগ থেকে উৎপন্ন যে আয়ন গুলো আছে তাদের ঘনমাত্রার গুণফল। আমি সিম্পলি যদি বুঝাই, দ্রাব্যতা গুণফল মানে আসলে জিনিসটা কি ভাইয়া? দ্রাব্যতা গুণফল মানে আসলে হচ্ছে গিয়ে যৌগ থেকে উৎপন্ন যে আয়ন গুলো আছে তাদের ঘনমাত্রার গুণফল। আমি কি বুঝাইতে পারছি? দ্রাব্যতা গুণফল মানে আসলে কি ভাইয়া? যৌগ থেকে উৎপন্ন আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল। তবে এইখানে একটা প্যাচ আছে, প্যাচটা হচ্ছে সহগগুলোকে তোমার ঘাতে উন্নীত করতে হবে। সহগগুলোকে কিসে উন্নীত করতে হবে বলতো পিচ্চিরা আমার? ঘাতে উন্নীত করতে হবে, মনে থাকবে? সহগগুলোকে আমার উন্নীত করতে হবে হচ্ছে ঘাতে। যেমন যেমন দেখো, এখানে আমি কন্ডিশন গুলো লিখে দিছি, যে টেম্পারেচার নির্দিষ্ট হইতে হবে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা মৃদু স্বল্প দ্রবণীয় হইতে হবে, সম্পৃক্ত দ্রবণের 1 মোল নিতে হবে, 1টা মোল নিয়ে কাজ করতে হবে, এবং উৎপন্ন আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল করতে হবে। অবশ্যই সহগগুলোকে পাওয়ারে নিয়ে যেতে হবে। এখন জিনিসটা আমি বুঝি নাই ভাইয়া, ধরে নাও এই যে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডের যেটা আমি এখানে দেখাচ্ছি, খেয়াল করে দেখো এইখানটাতে ক্যালসিয়াম ক্লোরাইড ভেঙে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম 2+ এবং 2Cl-। তাহলে এর যদি আমি কেএসপি বের করতে চাই, ভাইয়ারা দেখ, এর যদি আমি কেএসপি বের করতে চাই, কেএসপি মানে জানো কি তাসিন বললাম একটু আগে, বলো তো ভাইয়া? তাসিন, কেএসপি মানে জানো কি বললাম ভাইয়া? না, ভুলে গেছি। হ্যাঁ, খেয়াল করো নাই? না ভাই, ভুলে গেছি। একটু আগে বললাম না যে কেএসপি মানে আসলে কি? ওয়াসিদ বলো তো দেখি ভাইয়া, কেএসপি মানে মানে কি? ঘনমাত্রার গুণফলকে আর কি গুণ করবো আর কি। মানে কাদের কোন ঘনমাত্রার গুণফল, মানে কাদের ঘনমাত্রার গুণফল? ওয়াসিদ? কেএসপি তো দ্রাব্যতা গুণফল বোঝাবে। হ্যাঁ, মানে এই কেএসপি বের করার জন্য আমি, মানে কেএসপি মানে আসলে কি, কাকে বলে? মানে একটু আগে যে বললাম যে কে দ্রবণের বা আয়নের যে ঘনমাত্রা থাকবে সেগুলো আয়ন গুলোর গুণফল। গুণফল। হ্যাঁ, আয়ন গুলোর যে ঘনমাত্রার গুণফল। তাহলে দেখো এখানে এই যে 1 মোল যে যৌগটা নিলাম ক্যালসিয়াম ক্লোরাইড। কেএসপি বলতেছে আর কি, মানে টোটাল ইয়াটার হ্যাঁ কেএসপি। হ্যাঁ, তাহলে দেখো এই যে যৌগটা যেখান থেকে আমার দুইটা আয়ন উৎপন্ন হয়েছে, ক্যালসিয়াম 2+ আয়ন এবং ক্লোরিন- আয়ন, তাদেরকে আমি জাস্ট তাদের ঘনমাত্রাটাকে কি করে দিব বলতো দেখি? গুণ করে দিব, ক্যালসিয়াম 2+ এবং ক্লোরিন-। কিন্তু ভাইয়া তাদের যে সহগটা আছে, সেই সহগটা কই চলে যাবে দেখি, কে বলতে পারে? আরিশা বলো তো, সহগটা কই চলে যাবে ভাইয়া? আরিশা বলো, সহগ কই চলে যাবে? হ্যালো, আরিশা কই? আরিশা কি আছেন? হ্যাঁ বলো তো, সহগটা কই নিয়ে যাবো আমি? ক্লাস মনোযোগ দিয়ে করতেছো না ভাই। উপরে নিয়ে যাবো ভাইয়া। হ্যাঁ, মানে পাওয়ারে নিয়ে যাব, ঠিক আছে? পাওয়ারে নিয়ে যাব। তার মানে দেখ, সহগ যেগুলো থাকবে 1 আর 2, যারা ক্লাস করতেছিস না রেকর্ডিং দেখে দিস। আজকে রেকর্ডিং দিয়ে দিব, বাট নেক্সট ক্লাস থেকে দিব না। তাহলে দেখো, ওয়ান বা মানে সহগ গুলোকে নিয়ে যেতে হবে হচ্ছে পাওয়ারে। যেমন ক্যালসিয়াম 2+ এর সহগ ছিল হচ্ছে 1, তাই 1 কে পাওয়ারে নিয়ে গেছি। ক্লোরিন- এর সহগ ছিল হচ্ছে 2, তাই 2 কে পাওয়ারে নিয়ে গেছি।
মুদ্রা কথা হইলো গিয়া কেএসপি বের করার জন্য আমার যে আয়ন গুলো উৎপন্ন হবে যৌগ থেকে, একমোল যৌগ অবশ্যই, সেখান থেকে যে আয়ন গুলো উৎপন্ন হবে সেই আয়ন গুলোর ঘনমাত্রার গুণ আমি করব। কিন্তু তাই সেই আয়ন গুলোর পাশে যে সহগ গুলো থাকবে তাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে গিয়া পাওয়ারে। কথাটা পাওয়ার ক্লিয়ার নাকি? হিসেবে। জি ঠিক ভাইয়া। আছে, আচ্ছা। তাহলে এখন দেখো সেই অনুযায়ী যদি আমি কাজ করি, দেখো তো দেখি বুঝো কিনা। এবং আরেকটা জিনিস তুমি কিন্তু মনে রাখবা, একটা টেম্পারেচারের জন্য দ্রাব্যতা গুণফল কিন্তু ফিক্সড, মানে ধ্রুবক, এটা কিন্তু চেঞ্জ হওয়ার নয়। ঠিক আছে, এখন চিন্তা করে দেখো তো ভাইয়া, ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, যে ধরে নেই এই ক্যালসিয়াম ক্লোরাইডের যে দ্রাব্যতাটা সেটা হচ্ছে কি এস। ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত ধরে নিলাম? এস ধরে নিলাম। কোনো ডাউট আছে? ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এস ধরলে কোনো সমস্যা আছে? না ভাইয়া। না। এখন দেখো পিচ্চিরা আমার, এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা তুমি এস ধরলা, এইটাই আসলে এই ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা না বলো? যেহেতু এটা একটা সম্পৃক্ত দ্রবণ অ্যাকর্ডিং টু কন্ডিশন। জি ঠিক ভাইয়া। বলছি কিনা বলো? মানে এই ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা এটা কি, এটা আসলে ঘনমাত্রা ইন্ডিকেট করতেছে না সম্পৃক্ত দ্রবণের জন্য? ঠিক বলছি কিনা বলো? কিরে, ক্লাস করার রেসপন্স নাই? আমার প্রশ্ন বুঝতেছিস? হ্যাঁ, জি ভাইয়া বলেন। বললাম যে মানে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতাটা যে আমি এস ধরছি, এটা তো একটা সম্পৃক্ত দ্রবণ ক্যালসিয়াম ক্লোরাইড, যেহেতু আমি কেএসপি বের করতে যাচ্ছি, তাহলে এই দ্রাব্যতাটাকে কি আমি ঘনমাত্রা বলতে পারবো? জি ভাইয়া পারবেন। জি পারবো। আচ্ছা, এখন দেখো এই যে একটু আগে যেটা করলাম আর কি, ক্যালসিয়াম ক্যালসিয়াম তোমার হচ্ছে ক্লোরাইড, সেখান থেকে ক্যালসিয়াম 2+ উৎপন্ন হয়েছে, 2Cl- উৎপন্ন হয়েছে। এখন দেখো দেখো তোমার ওয়াসিফ দেখো, এটা যদি এস হয়, মানে এর ঘনমাত্রাটা যদি এস হয়, তাহলে 9-10 আমরা পড়ছিলাম না, এটা যদি এস হয় তাহলে এর ঘনমাত্রাটাও কি হবে বলো তো দেখি? কোন কোনটা ভাইয়া? মানে ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যদি এস হয়, ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রাটাও কি হবে বলো তো দেখি? এসি হবে। জিরো ভাই। এস, কিন্তু ক্লোরিন মাইনাসের যে ঘনমাত্রাটা সেটা কি 2s হবে না বলো তো দেখি ভাইয়ারা? তাসিম ঠিক বলছি? জি ভাইয়া। ক্লোরিন হ্যাঁ। মাইনাসের ঘনমাত্রাটা 2s হবে, ঠিক আছে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু আমি লিখে দিছি, দেখো এই যে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রাটা হচ্ছে এস, ক্লোরিন মাইনাসের ঘনমাত্রাটা হচ্ছে 2s। এখন যে কাজটা করব, আমার কেএসপি একটু আগে আমি বুঝলাম কি, যে আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল, তাহলে আমি এইটাই করছি এবং সহগগুলোকে পাওয়ারে নিয়ে গেছি। তারপরে দেখো আমি ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রার মানটা বসায় দিছি, ক্লোরিন মাইনাসের ঘনমাত্রার মানটা বসায় দিছি 2s, এবং তার উপর একটা স্কোয়ার ছিল, স্কোয়ারও লিখে দিছি, এবং ক্যালকুলেট করে দেখলাম যে ক্যালসিয়াম ক্লোরাইডের আসলে কেএসপি হবে 4s³। ঠিক বলছি ভাইয়া কিনা টু বল? এসটা বুঝলাম না। কি বললাম? টু এসটা ভাইয়া বুঝলাম না। এই যে তোমার দুই যে আছে সহগ, তাহলে 1 মোলের জন্য যদি এস হয়, 2 এর জন্য কত হবে? 2s হবে না? মানে একটা ক্যালসিয়াম ক্লোরাইড থেকে দুইটা ক্লোরিন উৎপন্ন হচ্ছে, তাহলে বলো তো দেখি এস পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড থেকে কতটুকু ক্লোরিন উৎপন্ন হবে? বুঝতে পারলাম ভাই, টু এস আর উপরে যে পাওয়ারটা যাবে ভাই সেটা। সেটা তো থাকবে, সেটা তো সূত্রের জন্য, যে সহগটাকে পাওয়ারে নিয়ে যেতে হবে। মানে ডেফিনেশন তো এটাই বলে যে সহগটাকে পাওয়ারে নিয়ে যেতে হবে। এর মানে এই না যে তুমি একদম পাওয়ারে, মানে পাওয়ারে নিয়ে গেছে বলতে দেখে যে এর এফেক্ট থাকবে না তা না। 2s ভিতরে হবে, 2 ভিতরে হবে, 2 বাইরে হবে, সোজা কথা। বুঝতে পেরেছি? জি ভাইয়া। এনিওয়ান, আর বাকি কেউ? তাসিন, প্রশ্ন আছে ভাই আর কোনো? না ভাই, ক্লিয়ার করে। ক্লিয়ার ওয়াসিফ? জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার। আরিশা, তুমি কি মনোযোগ দিচ্ছ ভাইয়া? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো সেম ভাবে আমি যদি তাহলে ফেরিক সালফেটের যদি আমি কেএসপি বের করতে চাই, একই রকম ভাবে একই প্রসেসে আমি যদি ফেরিক সালফেটের কেএসপি বের করতে চাই, এটাই আমাদের লাস্ট, এরপর আমরা ক্লাসটা অফ করে দিব। এই ফেরিক সালফেটের কেএসপি যদি বের করতে চাই, সেম ভাবে আমাকে ফেরিক সালফেটকে ভাঙতে হবে। খেয়াল করে দেখো, ফেরিক সালফেটকে ভাঙলে আমাদের কি হবে? দুইটা Fe3+ উৎপন্ন হবে
তিনটা সালফেট 2 মাইনাস উৎপন্ন হবে। এটা তো বুঝাই যায় যে একটা যৌগ যদি AX_BY হয়, তাহলে তাকে যদি আমরা ভাঙি তাহলে বেসিক্যালি কি উৎপন্ন হয়, XAY প্লাস উৎপন্ন হয় এবং YB(X মাইনাস উৎপন্ন হয়। ঠিক বলছি কিনা বলো? এটা তো 9 10 থেকে শিখে আসছো যে একটা যৌগকে ভাঙলে এগুলো এরকম হয়। ঠিক বলছি কিনা বলো আসিফুল? ঠিক আছে কিনা বলো ভাইয়া? যে একটা যৌগের যদি হ্যাঁ তোমার জি পরিমাণ দেওয়া ভাইয়া। থাকে, সংখ্যা যদি XY দেওয়া থাকে, তাহলে A এর সামনে X হবে, B এর সামনে Y হবে, আর B এর যে পরিমাণটা মানে সংখ্যাটা সেটা A এর পাওয়ার হিসেবে কাজ করবে, এবং A এর যে পরিমাণটা সেটা B এর পাওয়ার হিসেবে কাজ করবে। আমি কি বুঝাইতে পারছি? হুম। জি জি ভাইয়া বুঝছি। জি আচ্ছা, ভাইয়া। তাহলে খেয়াল করে দেখো Fe2+, মানে এই যে ফেরিক সালফেট, এখান থেকে যদি তুমি চিন্তা করো, ফেরিক 2টা তাই 2 সামনে আসছে, সালফেট 3টা তাই 3 সামনে আসছে। আর ফেরিকের যেহেতু চার্জ যেটা হবে সেটা হচ্ছে সালফেটের পরিমাণটা মানে 3+ হবে, আর সালফেটের চার্জটা হবে ফেরিকের পরিমাণটা মানে 2 মাইনাস হবে। এখন চিন্তা করে বলো তো দেখি ভাইয়া, খেয়াল করে দেখো পোলাপান, যে আমাদের খেয়াল করে দেখো যে এইটা যদি এস হয়, মানে এটাকে যদি আমি এস ধরি, এটাকে যদি আমি এস ধরি, দেখি কে বলতে পারে। আরিশা বলবো, হ্যাঁ। এটা যদি এস হয় আরিশা, তাহলে Fe2+ 3+ এর নিচে আমি এস লিখবো, নাকি 2s লিখবো, নাকি 3s লিখবো, বলো তো দেখি আরিশা। ভাইয়া আরেকবার বলবেন? মানে Fe, মানে এই ফেরিক সালফেটের দ্রাব্যতাটা যদি বা ঘনমাত্রা যদি এস হয়, তাহলে Fe3+ এর ঘনমাত্রাটা কত হবে, মানে এর নিচে আমি কি লিখবো, 2s লিখবো, 3s লিখবো, নাকি এস লিখবো? 3s। 3s লিখবো আসিবুল? না ভাইয়া 2s হবে। 2s হবে ভাই, সহগ যেটা সেইটা সেই অনুযায়ী, মানে একটা ফেরিক সালফেট থেকে দুইটা আয়রন 3+ আয়ন তৈরি হচ্ছে, তাহলে এখানে 2s লিখতে হবে ভাইয়া। আরিশা মনোযোগ দাও, এবং আর আর এটা অবশ্যই তুমি এটা এই ভিডিওটা আরেকবার দেখে নিবা এবং প্রপারলি ভালো মতো দেখবা। তুমি যদি এই চ্যাপ্টারটা না পড়ো ভাই, শিওর থাকো মানে কেমিস্ট্রিতে ফেল করবা সামনে হাফ ইয়ারলি পরীক্ষাতে। তো ওয়াসিফ দেখো, এখানে 3 সালফেট 2 মাইনাস, এখানে কি করতে হবে, এখানে কি 2s হবে না 3s হবে ওয়াসিফ? এখানে কি হবে ভাইয়া? 3s 3s হবে। 3s। অর্থাৎ 3s খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে লিখছি, যদিও কেটে গেছে, যে এইটা হবে হচ্ছে 2s আর এইটা হবে হচ্ছে 3s, মানে যে কয়টা সোজা বাংলা ভাষায় হচ্ছে আমার আয়রন যে কয়টা আছে, দুইটা আছে তার মানে 2s, সালফেট যে কয়টা আছে তিনটা আছে তার মানে 3s, সোজা কথা এটা। এবং খেয়াল করে দেখো এখানে কিন্তু তাই লিখছি, দেখো প্রথমত সহগগুলোকে পাওয়ারে নিয়ে গেছি, এটা তো ঠিক আছেই, সহগগুলোকে আমরা নিয়ে গেছি পাওয়ারে, কিন্তু এই যে ভিতরে যে Fe3+ এর মান সেটা কিন্তু 2s হয়েছে দেখো, এবং সালফেট 2 মাইনাস এর মান সেটা কিন্তু 3s হয়েছে। বুঝাইতে পারছি? বুঝতে পেরেছি পোলাপান? আচ্ছা, বুঝছি ভাই। আশা করি এরকম ক্যালকুলেট করলে কেএসপি যে মানটা পাবা সেটা হচ্ছে 108s⁵। এখন বিষয়টা হচ্ছে এই যে কেএসপি বের করতেছো তোমরা, এটার আবার কিছু শর্টকাট আছে। চলো সেই শর্টকাট একটু আমরা জেনে নেই। শর্টকাটটা জানলে মনে করবা যে এগুলো অনেক ইজি লাগে আর কি, বুঝতে পেরেছো? চলো শর্টকাটটা একটু আমরা জেনে নেই। শর্টকাটটা এখানেই থাকার কথা ছিল, যাই হোক আছে কিনা জানি না। আচ্ছা, আছে। আচ্ছা, এই যে শর্টকাট, খেয়াল করে দেখো যে এই যে এস বের করার শর্টকাট আমাদের একটু শিখে নিতে হবে। সেই শর্টকাটটা হচ্ছে একটু ভালো মতো খেয়াল করে দেখো, যে ধরে নাও কোনো একটা যৌগ আছে AX_BY, তাহলে সেই যৌগের কেএসপি তুমি ডিরেক্ট কেমনে বের করবা? সেটার উত্তর হচ্ছে আমার উপরে আমি, তোমার উপরে তুমি, এস এর উপরে আমরা সবাই। বুঝলাম না তাই না? যেমন দেখো এর নিচে কি আছে এক্স, তাহলে এক্স এর উপরে কি হবে এক্স, বি এর নিচে আছে ওয়াই, তাহলে ওয়াই এর উপরে ওয়াই, আমার উপরে আমি, তোমার উপরে তুমি, ঠিক আছে? আর এস এর উপরে কি হবে, আমরা দুজন একসাথে। তার মানে আয়ন যে দুইটা আছে তাদের যে সংখ্যাগুলো আছে, দুইটাকে জাস্ট এরকম করে পাওয়ার করবে। যেমন আগের অঙ্কটাতেই আমি যদি দেখি ফেরিক সালফেট যেটা, ফেরিক আছে 2, তাহলে 2 এর উপরে 2, সালফেট আছে 3, 3 এর উপরে 3, আর S2+3, তাই না? তাহলে ক্যালকুলেট করে দেখবা মানে 108s⁵ হবে। আমি কি তোমাদের বুঝাইতে পারছি তাসিন জিনিসটা কি, আসলে প্রসেসটা বুঝছো কেমনে শর্টকাটটা? মানে যেই সংখ্যাগুলো থাকবে আমার উপরে আমি, তোমার উপরে তুমি, এস এর উপরে সবাই, দুইটার যোগফল আর কি। ওয়াসিফ বুঝছো ভাই? জি ভাই বুঝছি। বাকিরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এই দ্রাব্যতার গুণফলের নেক্সট পার্টটুকু শেষ করে ফেলবো।
অনেকগুলা ম্যাথ সলভ করব এবং দ্রব্যতা গুণফল শেষ হয়ে গেলে আমাদের আর দুইটা টপিক বাকি থাকবে, সমআয়ন প্রভাব এবং আয়নিক গুণফল। ইনশাআল্লাহ কাল পরশু ক্লাসের মধ্যে আমরা এগুলা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে পোলাপান?